আজকের বড় প্রশ্ন, যদি আমেরিকা ইরান সংঘাত আরও তীব্র হয় তাহলে কি ভারতের টেলিকম সেক্টর, বিশেষ করে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া একটা বড় বিপদের মুখে পড়বে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মোবাইল কি ঠিকমতো কাজ করবে? প্রথমেই বুঝতে হবে, এই সংঘাতটা শুধু যুদ্ধ নয়, এটা একটা গ্লোবাল সাপ্লাই এবং কানেক্টিভিটি ক্রাইসিস। বিশেষ করে একটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালী। এই জায়গা দিয়ে শুধু তেল নয়, সমুদ্রের তলায় থাকা ইন্টারনেট কেবলও যায়। বিশ্বের প্রায় 30-40% ডেটা ট্রাফিক এই অঞ্চলের মাধ্যমে ঘোরে। মানে কি, এই জায়গায় যদি সমস্যা হয় তাহলে শুধু তেলের দাম নয়, ইন্টারনেটও ধাক্কা খাবে। টেলিকমে কি সমস্যা হতে পারে? প্রথম বড় ঝুঁকি, ইন্টারনেট স্লো হয়ে যাওয়া। ধরুন আপনি ভিডিও দেখছেন, পেমেন্ট করছেন বা লাইভ নিউজ দেখছেন, হঠাৎ করে স্পিড কমে গেল, বাফারিং শুরু হলো। এর কারণ কি? যদি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয় তখন ডেটা অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। এই ডিটুর ফলে বাড়ে লেটেন্সি। দ্বিতীয় সমস্যা, নেটওয়ার্ক কনজেশন। যখন ডেটা রুট কমে যায় তখন সব ইউজার একই নেটওয়ার্কে চাপ ফেলে। ফলাফল, কল ড্রপ, নেট স্লো, ইউপিআই বা পেমেন্ট ফেল, ওটিটি প্ল্যাটফর্মের সমস্যা। তৃতীয় সমস্যা, টাওয়ার চালানোই কঠিন হয়ে যেতে পারে। ভারতের অনেক মোবাইল টাওয়ার ডিজেল জেনারেটরে চলে। যদি যুদ্ধের কারণে ডিজেলের দাম বাড়ে, সাপ্লাই কমে যায়, তাহলে টাওয়ার বন্ধ হয়ে যেতে পারে। এটা ইতিমধ্যেই সতর্ক করেছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন। জিও, এয়ারটেল, ভিআই কারা বেশি বিপদে? এখন আসল প্রশ্ন, এই তিন কোম্পানির মধ্যে কে বেশি ঝুঁকিতে? রিলায়েন্স জিও সবচেয়ে বড় ইউজার বেস, বড় নেটওয়ার্ক, কিন্তু চাপও বেশি। ডেটা ব্যবহার বেশি হওয়ায় কনজেশন বেশি হতে পারে। ভারতী এয়ারটেল স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার, ভালো নেটওয়ার্ক কোয়ালিটি, তবে ইন্টারন্যাশনাল কেবল ডিপেন্ডেন্স থাকায় স্লো ডাউন এড়ানো কঠিন। ভোডাফোন আইডিয়া সবচেয়ে দুর্বল অবস্থায়, আগেই ফিনান্সিয়াল চাপ আছে। এই ধরনের সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। মোবাইল কি বন্ধ হয়ে যাবে? সোজা উত্তর, না, পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু নেট স্লো হবে, কল কোয়ালিটি খারাপ হতে পারে, কিছু এলাকায় সিগন্যাল নাও থাকতে পারে, বিশেষ করে সীমান্ত বা সেনসিটিভ এলাকায়। আরেকটি বড় ধাক্কা, মোবাইলের দাম। যুদ্ধ মানে সাপ্লাই চেইন সমস্যা, চিপ, ব্যাটারি, ইলেকট্রনিক কম্পোনেন্ট সবকিছুর দাম বাড়ে। ফলাফল, নতুন ফোন কিনতে গেলে বেশি দাম এবং সঙ্গে রিপেয়ারিং খরচও বাড়বে। কিছু রিপোর্ট বলছে এন্ট্রি লেভেল ফোনের দাম 50% পর্যন্ত বাড়তে পারে। ডিজিটাল লাইফে কি প্রভাব পড়বে? ভাবুন, গুগল পে কাজ করছে না, হোয়াটসঅ্যাপ কল যাচ্ছে না, নেটফ্লিক্স বাফার করছে, মানে পুরো ডিজিটাল লাইফ স্লো হয়ে যাবে। সরকার কি করছে? ভারতের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে। টেলিকম কোম্পানিকে ওয়ার রুম তৈরি করতে বলা হয়েছে, অতিরিক্ত ফুয়েল স্টক রাখতে বলা হয়েছে, ব্যাকআপ নেটওয়ার্ক প্ল্যান তৈরি। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, ইন্ট্রা-সার্কেল রোমিং, আইসিআর, মানে আপনার সিম কাজ না করলে অন্য নেটওয়ার্কে অটো কানেক্ট হতে পারে। সাধারণ মানুষের জন্য কি বার্তা? এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু সচেতন থাকা জরুরি। গুরুত্বপূর্ণ নম্বর, অফলাইনে সেফ রাখুন, ইউপিআই ছাড়া ক্যাশ রাখুন, বিকল্প যোগাযোগ অর্থাৎ এসএমএস ব্যবহার করুন, ফোন চার্জ রাখুন। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে টেলিকম সেক্টর চাপের মধ্যে পড়বে, ইন্টারনেট কোয়ালিটি কমতে পারে, খরচ বাড়বে, কিন্তু পুরো সিস্টেম ভেঙে পড়বে এমনটা এখনই বলা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা ডিজাস্টার নয়, কিন্তু এটা একটা সিরিয়াস ওয়ার্নিং সিচুয়েশন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আপনি কি প্রতি মাসে 500 টাকা করে এসআইপি করেন? ভাবছেন ছোট অঙ্ক, তাই ঝুঁকিও কম? তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাত্র 500 টাকার এসআইপি মিস করলেই আপনাকে দিতে হতে পারে 590 টাকা জরিমানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, জরিমানার অঙ্ক বিনিয়োগের থেকেও বেশি। চলুন বিষয়টা একদম সহজ করে বোঝা যাক।
এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়। এই টাকা সাধারণত আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নেওয়া হয়, যাকে বলা হয় ইসিএস বা এনএসিএইচ ম্যান্ডেট। এখন সমস্যা কোথায়? ধরুন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই, তখন কি হয়? আপনার এসআইপি কেটে নেওয়া যায় না, ট্রানজ্যাকশন বাউন্স করে। আর এখানেই শুরু আসল বিপদ। এই বাউন্সের জন্য মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে কিছুই চার্জ করে না, কিন্তু আপনার ব্যাংক চার্জ করে। এটাকেই বলা হয় ইসিএস বা এনএসিএইচ রিটার্ন চার্জ। ভারতের বেশ কিছু বড় ব্যাংক যেমন আইসিআইসিআই ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এরা সাধারণত 500 টাকা পর্যন্ত চার্জ করে। এর উপর 18% জিএসটি যোগ করে। মোট জরিমানা দাঁড়ায় 590 টাকা। অর্থাৎ আপনি বিনিয়োগ করতে চেয়েছিলেন 500, কিন্তু দিতে হলো 590 জরিমানা। এবার ভাবুন, যদি টানা 3 মাস এসআইপি বাউন্স হয়, তাহলে 590 গুণ 3 সমান 1770 টাকা জরিমানা। এর সঙ্গে আপনার এসআইপি ম্যান্ডেটেও বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি শুধু টাকা হারাচ্ছেন না, আপনার ইনভেস্টমেন্ট ডিসিপ্লিনও ভেঙে যাচ্ছে। এখানে আরও একটা বড় সমস্যা আছে, যেটা অনেকেই খেয়াল করেন না। যখন বাজার পড়ে যায় তখন এসআইপি করা সবচেয়ে লাভজনক, কারণ কম দামে বেশি ইউনিট কেনা যায়। কিন্তু যদি সেই সময় আপনার এসআইপি বাউন্স করে, আপনি কম দামে ইউনিট কেনার সুযোগ হারান, আবার জরিমানা দিতে হয়। এটাকেই বলা হয় ডাবল লস। এখন প্রশ্ন, এই সমস্যা থেকে বাঁচবেন কিভাবে? প্রথম এবং সবচেয়ে সহজ উপায়, আপনার অ্যাকাউন্টে সব সময় একটি বাফার ব্যালেন্স রাখুন, কমপক্ষে 1000 থেকে 2000 টাকা। দ্বিতীয় উপায়, যদি কোনো মাসে এসআইপি দেওয়া সম্ভব না হয়, তাহলে সেটাকে বাউন্স হতে দেবেন না, বরং এসআইপি পজ করে দিন। আজকাল অনেক প্ল্যাটফর্মে এই সুবিধা রয়েছে, যেমন গ্রো, ইটি মানি। এখানে আপনি সহজেই এসআইপি পজ করতে পারেন। তৃতীয় উপায়, আপনার এসআইপির তারিখ বদলে ফেলুন। চেষ্টা করুন বেতন পাওয়ার 2 থেকে 3 দিন পর এসআইপি সেট করতে, তাহলে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকার সম্ভাবনা বেশি। চতুর্থ উপায়, ইউপিআই অটোপে ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে এতে ইসিএস বাউন্স চার্জ এড়ানো যায়, যদিও এটি সব ব্যাংকে একরকম নয়। আর একটি গুরুত্বপূর্ণ টিপস, যদি প্রথমবার ভুলবশত বাউন্স হয়, তাহলে ব্যাংকে যোগাযোগ করে একবার চার্জ ওয়েভার চাইতে পারেন। অনেক সময় ব্যাংক তা মকুব করে দেয়। এখন একটু বড় ছবিটা দেখা যাক। এসআইপি হলো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ব্যবস্থা। এখানে ছোট ছোট অঙ্ক সময়ের সঙ্গে বড় সম্পদ তৈরি করে, কিন্তু এই ধরনের ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। ধরুন আপনি বছরে 2 থেকে 3 বার এসআইপি মিস করেছেন, তাহলে শুধু জরিমানাতেই বছরে 1000 থেকে 2000 টাকা ক্ষতি। 10 বছরে 10,000 থেকে 20,000 টাকা শুধু জরিমানায়। এর সঙ্গে মিসড ইনভেস্টমেন্ট অপরচুনিটি আলাদা, অর্থাৎ ছোট ভুল বড় ক্ষতি। সবশেষে একটা কথাই বলা যায়, এসআইপি শুধু টাকা বিনিয়োগ নয়, এটি একটি অভ্যাস। আর সেই অভ্যাস বজায় রাখতে হলে ব্যালেন্স মেনটেন করুন, পরিকল্পনা করে বিনিয়োগ করুন এবং সচেতন থাকুন, কারণ বাজারে লাভ করার আগে ক্ষতি এড়ানোই সবচেয়ে বড় কৌশল। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলির মধ্যে অন্যতম এইচডিএফসি ব্যাংক হঠাৎ করেই বড় ধাক্কার মুখে। 2026 সালের শুরুতেই শেয়ার বাজারে প্রায় 20% পতন।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি কোনো বড় কেলেঙ্কারি নাকি বাজারের অতিরিক্ত আতঙ্ক? এই বিভ্রান্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সংখ্যা, 17,250 কোটি। অনেকেই মনে করছেন এই বিশাল অঙ্কের সঙ্গে কোনো স্ক্যাম জড়িত, কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। প্রথমেই পরিষ্কার করা যাক, 17,250 কোটি টাকা কোনো কেলেঙ্কারি অঙ্ক নয়, বরং এটি হলো মিউচুয়াল ফান্ডগুলির বিনিয়োগ। অর্থাৎ বড় বড় ফান্ড হাউস এই পতনের সুযোগে শেয়ার কিনেছে। কারা এই বিনিয়োগ করেছে? ICICI প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, SBI মিউচুয়াল ফান্ড। এরা বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। বাই দ্য ডিপ মানে কি? যখন কোনো ভালো কোম্পানির শেয়ার হঠাৎ কমে যায়, তখন সেটিকে কম দামে কিনে নেওয়া। অর্থাৎ এই বিনিয়োগকারীরা বিশ্বাস করছে দীর্ঘমেয়াদী এই ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে। এবার প্রশ্ন, শেয়ার এতটা পড়ল কেন? এই পতনের পিছনে সবচেয়ে বড় কারণ আতঙ্ক এবং কর্পোরেট গভর্নেন্স নিয়ে উদ্বেগ। বিশেষ করে একটি ঘটনা বাজারে বড় প্রভাব ফেলে, পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তীর হঠাৎ পদত্যাগ। এই পদত্যাগ হঠাৎ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। ফলে কি হয়? বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি শুরু করে, বাজারে প্যানিক সেলিং শুরু হয়, শেয়ারের দাম দ্রুত পড়ে যায়। তবে এখানেই শেষ নয়, আরও কিছু ইস্যু সামনে আসে। প্রথমত, ক্রেডিট সুইস 81 বন্ড বিতর্ক। অভিযোগ ওঠে এনআরআই গ্রাহকদের কাছে এটি ঝুঁকিপূর্ণ বন্ড ভুলভাবে বিক্রি করা হয়েছিল। এর ফলে কিছু সিনিয়র এক্সিকিউটিভকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, একটি আলাদা মামলা সেম সোয়াপিং জালিয়াতি নিয়ে, যা বোম্বে হাইকোর্টে ওঠে। যদিও এটি সরাসরি ব্যাংকের মূল ব্যবসার সঙ্গে যুক্ত নয়, তবুও বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এই সব মিলিয়েই তৈরি হয় এক ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি সত্যিই বড় সংকট নাকি সাময়িক ধাক্কা? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত সেন্টিমেন্ট ড্রাইভেন কারেকশন, অর্থাৎ আতঙ্কের কারণে দাম পড়েছে। ব্যবসার মৌলিক ভিত্তি এখনো শক্তিশালী। এই জায়গাতেই মিউচুয়াল ফান্ডগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আতঙ্কে বিক্রি করেনি, বরং সুযোগ বুঝে কিনেছে। এটি একটি বড় ইঙ্গিত, বড় বিনিয়োগকারীরা এখনো কোম্পানির উপর আস্থা রাখছে। এখন আসি ভবিষ্যতের দিকে। শর্ট টার্ম বা স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা থাকতে পারে, শেয়ারের দাম ওঠানামা করতে পারে। মিডিয়াম টু লং টার্ম, যদি গভর্নেন্স ইস্যু মিটে যায় এবং ব্যবসা স্বাভাবিক থাকে, তাহলে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের ব্যাংকিং সেক্টরে HDFC ব্যাংক এখনো অন্যতম শক্তিশালী প্লেয়ার। বিশেষ গ্রাহক ভিত্তি, স্থিতিশীল লোন বুক, শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু। তাই অনেক বিনিয়োগকারী এটিকে টেম্পোরারি কারেকশন হিসেবেই দেখছেন। তবে সতর্কতাও রয়েছে। কর্পোরেট গভর্নেন্স ইস্যু, ম্যানেজমেন্টের স্বচ্ছতা, ভবিষ্যতের সিদ্ধান্ত, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবশেষে বলা যায় 17,250 কোটি স্ক্যাম নয়, এটি আসলে 17,250 কোটির বিশ্বাস। একদিকে ছোট বিনিয়োগকারীদের আতঙ্ক, অন্যদিকে বড় ফান্ডগুলির আস্থা। এই দুয়ের লড়াইতেই ঠিক হবে HDFCর ব্যাংকের ভবিষ্যৎ। আপনি যদি বিনিয়োগকারী হন, তবে আতঙ্কের সিদ্ধান্ত নেবেন না, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। কারণ বাজারে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং সঠিক তথ্য। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।